আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন বাংলাদেশের সংবিধান সংস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে এবং মোটা দাগে সংবিধানটাই ছিল এক প্রকার সিন্ডিকেট। কেন আমি সেটা ব্যাখ্যা করব এবং যে সংবিধান সংস্কারের জন্য যে প্রস্তাবগুলো করা হয়েছে মোটা দাগে আমি একমত, এবং আমাদের এবি পার্টি যে মূলনীতি বা যেগুলো আমাদের দলের মূলনীতি ছিল সেগুলো এক প্রকার বলা যায় যে দলে যিনি পদে থাকবেন তিনি দলের পদে থেকে সরকারের পদ গ্রহণ করতে পারবেন না, অর্থাৎ দলের চেয়ারম্যান বা সভাপতি থেকে তিনি দলের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারবেন না এবং বারবার প্রধানমন্ত্রী হতে পারবেন না। এবং বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জনগণ যে এই সার্বভৌমত্বের মালিক অর্থাৎ রাষ্ট্রের মালিক, সেই জায়গায় আমাদেরকে আগে বলা হতো প্রজাতন্ত্র, অর্থাৎ আমাদেরকে প্রজা হিসেবে ট্রিট করা হতো, সরকারকে রাজা হিসেবে ট্রিট করা হতো। সেই জায়গায় জনগণতন্ত্রী হিসেবে যে নাম দেওয়া হচ্ছে আমি সাধুবাদ জানাই। এবং আমি মনে করি যে এই সংবিধানে যেহেতু গণমাধ্যমের একটা ভূমিকা আছে, গণমাধ্যমকে রাষ্ট্রের বলা হয় চতুর্থ স্তম্ভ বা খুঁটি বলা হয়, আমি মনে করি গণমাধ্যমকে আগে স্বাধীন করতে হবে। গণমাধ্যমকে এই কারণে স্বাধীন করতে হবে, আপনি দেখবেন বাংলাদেশের সকল শিল্পপতিরা এই গণমাধ্যমগুলোর মালিক হয়ে থাকেন এবং এই গণমাধ্যম কর্মীরা তাদের বিজ্ঞাপনের জন্য অধিকাংশ ক্ষেত্রেই শিল্পপতিদের দ্বারস্থ হন। তাদের নিউজ পত্রিকা চালানোর জন্য এই বিজ্ঞাপনের কারণে তারা অনেক সময় বাস সিদ্ধান্ত নেন। এবং খেয়াল করবেন এই মিডিয়া কিন্তু বাজারে কাঁচা দ্রব্য অর্থাৎ আমাদের সবজি তরি তরকারি মাছ মাংস এগুলোর দাম বাড়লে কিন্তু তারা হইচই করেন। কিন্তু এই শিল্পপতিদের যে ফ্যাক্টরি যে প্রোডাক্ট আছে, আপনি সাপোজ চিন্তা করেন যে একটা হুইল পাউডার বা ওয়াশিং পাউডার এটা ছিল 40-45 টাকা, এটা মানে 75 থেকে 90 টাকা 110 টাকা করছে কোম্পানি ভেদে। একটা সাবান যেটা 40 টাকা ছিল সেটা 60 টাকা 70 টাকা করছে। মানে এই যে শিল্পর যে ফ্যাক্টরি থেকে যে প্রোডাক্টগুলো যেগুলো শিল্পপতিরা মালিক, যেই মালিকরা আবার এই কর্পোরেশন মিডিয়া হাউসের মালিক, তারা যখন বাজারের কাঁচা দ্রব্য যেগুলোর দর মানে বাজার মূল্য বাড়ে এবং কমে, অর্থাৎ শীতকালীন সবজির দাম দেখুন এখন কিন্তু ফুলকপির দাম অনেক কম, কিন্তু প্রথমের দিকে এটা অনেক দাম ছিল। অনেক তারা হাউচাউ করে সিন্ডিকেট করে দেখবেন যে বা যেগুলো তেল বলি বা অন্যান্য যে দ্রব্যগুলো বলি এগুলো সিন্ডিকেট করে তার দাম বাড়িয়ে দেন। কিন্তু তাদের যে প্রোডাক্টগুলো, একটা পানি আপনি দাম বাড়াচ্ছেন, এটা 30 টাকা করতেছেন, এটা কিন্তু তারা আর কমাইতেছে না, কখনোই কমানো মানে পিছন দিকে যাওয়ার সুযোগ নাই। কিন্তু আমাদের বাজারের কাঁচা দ্রব্য আলু বলি বা যাই বলি পেঁয়াজ বলি সেটা দাম বাড়লেও আবার পরে সেটা একটা স্থিতি অবস্থা বা পিছনের দিকে ফিরে আসে। তো আমি মনে করি বাংলাদেশের মিডিয়াগুলোকেও সরকারি করতে হবে। কিভাবে সরকারি করতে হবে দেখুন, আমরা যারা ডিশ লাইন নেই 300 টাকা 400 টাকা আমরা প্রতি ডিশ লাইন পারপাসে দেই। এই 300 টাকা 400 টাকা থেকে সরকার যদি 50 টাকা করে যদি মিডিয়া কর্পোরেশন হাউসের জন্য রাখে, তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ যে পরিমাণ ডিশ লাইন বা এই যে এগুলোর যে সাবস্ক্রিপশন যে ফিটা আছে সেটা রেখেও যদি আপনি এই মিডিয়া কর্পোরেশনগুলোকে যদি সরকার যদি টাকা দেয়, তাহলে 50 টাকা করে যদি জনগণ দেয় সরকারকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই ডিশের এই 50 টাকা দিয়ে প্রত্যেকটা মিডিয়া কর্পোরেশন হাউসকে কোটি কোটি টাকা 2 কোটি 3 কোটি টাকা করে কিন্তু তারা 4 কোটি 5 কোটি টাকা করে এক একটা মিডিয়া কর্পোরেশন হাউসকে দিতে পারবে, যেটা দিয়ে নির্দ্বিধায় কোনো পক্ষপাতিত্ব ছাড়াই তারা সংবাদ প্রকাশনা করতে পারবে এবং এই সংবাদ মাধ্যমগুলো গণমানুষের সংবাদ মাধ্যম হইতে পারবে। তখন এই গণমাধ্যমগুলো জনগণের জবাবদিহিতার আওতায় আসবে। যদি এই গণমাধ্যম যদি জনগণের কথা না বলে, সরকারের কথা না বলে, দেশের কথা না বলে, তখন আমরা জবাবদিহিতার আওতায় আনতে পারবো। কিন্তু এই মিডিয়া কর্পোরেশন হাউসগুলো যতদিন বিজ্ঞাপনের জন্য সাশ্রামি করবে, শিল্পপতিদের পা চাটবে, নিজের টাকায় শিল্পপতিদের টাকায় যখন এগুলো চলবে, তখন কিন্তু এগুলো আমাদের জনগণের কথা লিখবে না। এজন্য সংবিধানে আমি মনে করি যে আমাদের গণমাধ্যমের ভূমিকা কী হবে, কীভাবে চলবে, এগুলো স্পষ্ট করা উচিত। পাশাপাশি আর একটা বিষয় আমি দিব, সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। আপনারা জানেন বাংলাদেশে 300 যে সংসদ সদস্য, 300 যোগ্য সংসদ সদস্য পাওয়া অনেক কঠিন কাজ। আপনি দেখবেন যে একটা সংসদ সদস্য 10 জন ভালো যোগ্য মানুষই পাওয়া যায় না, সেখানে আপনি দ্বিকক্ষ বিশিষ্ট করতেছেন, 400 জন রাখবেন, আবার আপার হাউসে আপনি আবার 100 জন রাখবেন। এই সংখ্যাটা বাড়ানোর কারণে কি হবে জানেন, জনগণের ভ্যাট ট্যাক্সের আওতায় এরা সুযোগ সুবিধা বেশি পাবে। অর্থাৎ আমরা দেখেছি আমলারা বাংলাদেশে 19 লক্ষ আমলা সরকারি চাকরিজীবী রয়েছে। এত দরকার নাই তো বাংলাদেশে যে 40টার উপরে মন্ত্রণালয়, আমেরিকাতে 19টা মন্ত্রণালয়, এই আপনার 11টার উপরে 11টা মন্ত্রণালয়, 11টা থেকে 19টা হবে, জাপানের 17টার মতো মন্ত্রণালয়। তো এই জাপান এবং আমেরিকা অর্থনীতির দিক থেকে আমাদের থেকে অনেক
মানে তাদের থেকেও কি আমরা অনেক বেশি শক্তিশালী, যে তাদের থেকেও আমাদের মন্ত্রণালয় বেশি হওয়া দরকার? আপনি দেখবেন যে মানে এক একটা মন্ত্রণালয় আবার 3-4টা মানে সচিবালয় বা মন্ত্রণালয় করে রাখছে, অধিদপ্তর করে রাখছে। তো আমরা মনে করি যে এই যে মানে আমলা বা সরকারি চাকরিজীবী বেতন মানে এগুলো বৃদ্ধি করে, যেমন বেতন বৃদ্ধি করা কোনো সেবার মান বৃদ্ধি পাচ্ছে না, তো ঠিক তেমনিভাবে মনে করি দ্বিকক্ষ বিশিষ্ট হলে এটা ওই মানে এমপির সংখ্যা বাড়বে, কিছু এই ট্যাক্স পেয়ার টাকা অপচয় হবে, জনগণের অর্থ অপচয় হবে। এর জন্য আমি মনে করি বর্তমান যে অবস্থা আছে, যে সংসদীয় ব্যবস্থা, এটাই ঠিকঠাক, দ্বিকক্ষ বিশিষ্ট দরকার নেই, এবং মিডিয়ার যে বিষয়টা এটা সরকারি আওতায় নিয়ে আসতে হবে তাহলে। এবং এখানে সাবস্ক্রিপশন, আপনি জানেন যে বিবিসি কিন্তু সাবস্ক্রিপশনের মাধ্যমে চলে, এবং এটা কিন্তু খুব ভালোভাবেই চলে, কোনো বায়াস্ট হয় না, বিজ্ঞাপনের তড়িঝড়ি নাই। তো এই জন্য আমি মনে করি এই বিষয়টা আমাদের জনগণকে ভয়েস রেজ করা উচিত। আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং আপনারা আপনাদের জায়গা থেকে কথা বলবেন।